আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন গত 28শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পেছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র 1.5 মাস আগেই আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। 3 দিন পরেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তার ঠিক আগে এমন খবর কি বার্তা দিচ্ছে? আবার ঢাকার রাজপথ থেকে শুরু করে বিদেশের কূটনৈতিক পাড়া সবখানি এখন একটাই প্রশ্ন, এই নিষিদ্ধের রাজনীতি কি বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক নতুন প্রতিহিংসার চক্রের সূচনা মাত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস তার মিত্রদের দিয়ে যমুনার সামনে আন্দোলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তার আগের দিন সন্ত্রাস দমন আইনটি সংশোধন করে। আগের সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার ওই আইনে 18-এর 2 নম্বর উপধারা যুক্ত করে, যেখানে রাজনৈতিক দলের অফলাইন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। তখন বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। শুধু দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নন, বিএনপির অনেক নেতাই গত 1 বছরে বহুবার বলেছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। যেমন গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। চলতি বছরের 26শে জানুয়ারি বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের একটি পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাবেক এই অ্যাটর্নি জেনারেল বিগত 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট পিটিশন নিয়ে আদালতে নিজের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন, কোনো রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে তিনি সমর্থন করেন না বলেই তখন রিটের বিরোধিতা করেছিলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন, সেদিন তিনি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলেন, কারণ তারা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করেন। তারা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চান না। কিন্তু এসব মন্তব্য বা ডায়লগ ছিল ভোটের আগে, কারণ তখন দরকার ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক যে কোনো মূল্যে বিএনপিকে ভোট দিচ্ছে কি না সেটি নিশ্চিত করা। সারা দেশের অনেক জায়গার মতো গোপালগঞ্জে ভোট চাইতে গিয়ে বিএনপির এক নেতা তখন দাবি করেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে বিএনপি কখনোই যায়নি। তবে সরকার গঠনের পর
বিএনপি অন্তর্বর্তী সরকারের বহুল সমালোচিত সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সুপারসনিক গতিতে মোহাম্মদ ইউনূসের সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13ই মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে তোলা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন মানে 12ই এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশে এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার একটি হলো 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। গত বছরের 11ই মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই দিনে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না। দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। আইনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে। ফলে এতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তির বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে। সাজার বিধান যুক্ত করা যেতে পারে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য জানতে পারেনি গণমাধ্যমগুলো। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। দর্শক খেয়াল করে দেখুন, গত বছরের 16ই সেপ্টেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, দল নিষিদ্ধের রাজনীতি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। প্রশ্ন হলো, কেন বিএনপি এমন ইউটার্ন নিতে যাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতির এক জটিল সময়কালে, যেখানে এভাবে দল নিষিদ্ধের বিরুদ্ধে শক্তিশালী দেশ ও সংস্থাগুলো তাদের অবস্থানের কথা আগেই জানিয়েছিল। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং জাতিসংঘ সবাই কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের উপর সবচেয়ে বড় আঘাত। জাতিসংঘ বারবার মনে করিয়ে দিয়েছে, সন্ত্রাস দমন আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এবং পররাষ্ট্র দপ্তর একাধিকবার বলেছে, দল নিষিদ্ধ করার পরিবর্তে কেবল অপরাধে লিপ্ত ব্যক্তিদের বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অসম্মতি সত্ত্বেও বিএনপি কেন এই পথে হাঁটছে? আবার মাত্র 3 দিন পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। এই সফরের ঠিক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে তোলার সুপারিশ করার খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দিল্লির জন্য একটি কড়া কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরো বাড়িয়ে দিতে পারে। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে তাদের সব
সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচনা করে। দিল্লি নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেলে সেখানে ভারত বিরোধী শক্তি এবং মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটবে। বিশেষ করে জামাত ইসলামের পুনরুত্থান এবং এনসিপির ভারত বিরোধী বক্তব্য ভারতকে বিচলিত করেছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন, যার অর্থ হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি এই আলোচনার উপর এক গভীর ছায়া ফেলবে। ভারতের সাথে দর কষাকষির ক্ষেত্রে বিএনপি সরকার এই পদক্ষেপটিকে কি তাহলে একটি কূটনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশ্লেষকদের মনে। বিশ্লেষকরা মনে করেন দল নিষিদ্ধের প্রভাব সম্পর্কে তারেক রহমান টাইম ম্যাগাজিনের কাছে যে শঙ্কার কথা বলেছিলেন সেটি বাংলাদেশে অতীতেও দেখা গেছে। আবার বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধ করা যে কোনো কার্যকরী ফল বয়ে আনে না সেটিও প্রমাণিত। 1971 সালে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বাধীনতার পর 1974 সালে শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একক দল বাকশাল গঠন করেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ সরকারের আমলেও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ ছিল। এমনকি জামাত ইসলামীকেও একাধিকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে নিষেধাজ্ঞার ফলে দলগুলো আরো বেশি কৌশলী হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা উগ্রপন্থার দিকে ঝুঁকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল নিষিদ্ধ করার ফলে তাদের সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের আদর্শ বা অনুসারীদের মন পরিবর্তন করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত পরিচিত এবং বিপজ্জনক প্রবণতা হলো যে কোনো সরকার যে কঠোর আইন পাশ করে পরবর্তীতে সেই আইনটি তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। বিএনপি এখন আওয়ামী লীগকে দমনের জন্য যে সন্ত্রাস দমন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল ব্যবহার করার সুপারিশ করেছে, ভবিষ্যতে তারা নিজেরাই এর শিকার হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে শেষ পর্যন্ত এই অধ্যাদেশটি আইনে পরিণত হবে কি না তা এখনো পরিষ্কার নয়। এমনকি তার আগে যদি উচ্চ আদালতে রিটও হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে, এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বিরাট চমক দেখিয়েছেন। চমক বললেও কম বলা হবে। এমন এক ঘটনা ঘটাতে যাচ্ছেন যেটা কিনা রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের। মানে এ নিয়ে কোনো আলাপ ছিল না তেমন, যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছে, তারেক রহমান সরকার সেটাকে আইনে পরিণত করবে কিনা। বরং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অধ্যাদেশ কেন এখনো আইনে পরিণত করতে রাজি হচ্ছে না, বা সেটি কেন আইনে পরিণত করার জন্য সংসদে তোলা হচ্ছে না, এই নিয়ে আলাপ চলছিল জোরদার সংসদে। এবং সংসদে, মানে এই ভাগাভাগির সংসদে, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ঘোরতর মানে আলাপ প্রতিবাদ গড়ে তুলেছিলেন যে এই যে তাদের সংবিধান সংস্কার পরিষদটা, সেটাই বা কেন গঠিত হলো না, তারা শপথ নিলেন না কেন বিএনপির সংসদ সদস্যরা, এবং কেন সেই পরিকল্পনা অনুযায়ী সংবিধান সংস্কারের পথে তারা যাচ্ছেন না, গণভোটকে কিভাবে তারা অগ্রাহ্য করছেন। অথচ তারেক রহমান নীরবে আসলে ভেবে রেখেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, একেবারে আইন করে নিষিদ্ধ করা,
এই কাজটা পাকাপাকি করবার কোনো কৃতিত্ব তিনি অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারকে দিতে চান না। কারো দাবি দেওয়ার মুখে করেছেন, এগুলোর কোনো পরিপ্রেক্ষিত তৈরি করতে চান না। তিনি তার উদ্যোগে সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ করিয়ে নিতে চান সংখ্যাগরিষ্ঠতার জোরে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে। এবং সে কারণে যখন ভাবা হচ্ছিল যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার সম্ভবত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আর আইনে পরিণত করতে উদ্যোগ নেবে না, কারণ তারেক রহমান তো নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী, বিশ্বের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না, তিনি পছন্দ করেন না। কারণ একটা দলকে যদি এখন নিষিদ্ধ করা হয়, তাহলে কে বলতে পারে আগামীতে আমার দলটা, মানে তার দল বিএনপিকে কেউ নিষিদ্ধ করবে না? এমন যুক্তিসঙ্গত কথা যেই ব্যক্তি কিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন সাক্ষাৎকারে, সেই ব্যক্তির ওপর ভরসা করে এমনকি অনেক জায়গায়, মানে বাংলাদেশের অনেক আসনে আওয়ামী লীগের সেই 2024-এর 5ই আগস্ট থেকে মামলা হামলার জেরে পলাতক নেতাকর্মীরা বেরিয়ে এসে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে উঠে রীতিমতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকেই ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের একটা বিরাট অংশ মূলত তাদের নির্বাচনী প্রচারণায় এটা বলে প্রচার করেছিলেন যে তারা সব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বিরুদ্ধে কোনো সঠিক মামলা নাই, যারা সরাসরি কোনো অপরাধের সঙ্গে জড়িত না, যাদেরকে ভুয়া জুলাই হত্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা যাতে আবার এলাকায় বাস করতে পারেন সে ব্যবস্থা করবে। এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রকাশ্যে কথা বলতে থাকেন যে বিএনপি আওয়ামী লীগের ভোটে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিশ্চিত করছে। অথচ তারেক রহমানের পরিকল্পনা ছিল অন্য। তারেক রহমান দেশে ফিরেই 25শে ডিসেম্বর বলেছিলেন কিন্তু আই হ্যাভ আ প্ল্যান। কাজেই তার পরিকল্পনাটা ছিল যে তিনি আসবেন, এসে তিনি এই ধরনের কথাবার্তা বলবেন। যেমন নির্বাচনে জেতার পরেও তো তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনার পুত্রকন্যারাও নির্বাচনে বা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেটা জনগণ ঠিক করবে। তিনি মনে করেন জনগণ যাকেই চাইবে তারই রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারেক রহমানের প্ল্যান ছিল, তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ ছিল যে তিনি যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারপর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে একদিকে যেমন এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আবদার মতো তিনি জুলাই সনদ পাশ করবেন না, গণভোট অধ্যাদেশ পাশ করবেন না, গণভোটকে পাত্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর কথা মতো সংস্কার করবেন না, অন্যদিকে তিনি এমন সংস্কার সাধন করবেন সে যেসব অধ্যাদেশকে তিনি আইনে পরিণত করবেন তাতে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিরও আর মুখ থাকবে না যে তারা সংসদে বা সংসদের বাইরে আন্দোলন গড়ে তুলে বলবে যে কই আমাদের ইচ্ছা মতো সংস্কার তো হলো না। কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আজকের রাজনৈতিক অবস্থানের, মানে 70টার বেশি আসন পেয়েছে জামায়াতের জোট, 11 দলীয় জোট, এই যে শক্তিশালী রাজনৈতিক অবস্থান সেটা একমাত্র তৈরি করা গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে। এখন তারেক রহমান যদি চিরস্থায়ীভাবে আইন করে সংসদে পাশ করিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পথ পরিষ্কার করে ফেলেন, তাহলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সুপ্রতিষ্ঠিত হবে এই অবদান তো কিছুতেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না। এবং সেই প্রশংসা যখন পুরোপুরিভাবে তারেক রহমানকেই দিতে হবে, কারণ তারেক রহমান আগেই বলেছিলেন নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা তিনি যুক্তিসঙ্গত মনে করেন না, কিন্তু সংসদ একটা
একটা নির্বাচিত সংসদ হোক না, ভাগাভাগির সংসদ হোক না, সেই সংসদকে নির্বাচিত করার আগেই অধ্যাদেশের মাধ্যমে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রেখে তারপর নির্বাচনটা করে এমন একটা সাজানো গোছানো সংসদ তৈরি করতে হয়েছে। কিন্তু সেই সংসদের মাধ্যমে আইন পাশ করিয়ে একবার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এবং সেই নিষিদ্ধ আইনের সঙ্গে নাকি আবার আওয়ামী লীগ করলে শাস্তিমূলক ব্যবস্থার বিধানও যুক্ত রাখা হচ্ছে, তাহলে মানে ওই যে এলাকায় এলাকায় যেই নেতাকর্মী সমর্থকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভুয়া মামলায় যাতে আপনাদের হয়রানি না করা হয় আমরা দেখব, ঢালাও জুলাই হত্যা মামলায় যাতে আপনাদেরকে দিনের পর দিন জেলে থাকতে না হয় দেখব, তারা যদি এখন দলে দলে এসে বিএনপি, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়, তাহলে এই ব্যক্তিদের পক্ষে তো এলাকায় কেন পুরো বাংলাদেশেই টিকে থাকা সম্ভব হবে না, কারণ তারা একটা শাস্তিযোগ্য নিষিদ্ধ দলের সদস্য হিসেবে, সমর্থক হিসেবে, নেতাকর্মী হিসেবে বিবেচিত হবেন। শেখ হাসিনা এই নির্দেশনা দিচ্ছিলেন যে আপনারা দলে দলে এখন জেলায় জেলায় গিয়ে, শহরে শহরে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলুন, ওইসব কার্যালয়ে বসতে শুরু করুন, স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ বের করুন, কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকার একটা নিষিদ্ধ সরকার, অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার, ওই সরকার কোন অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে ওটাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেই জোরের ওপর ভিত্তি করে কিন্তু তারেক রহমান সরকারকে পরখ করে দেখছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ জুড়ে, মানে প্রায় 40টির মতো কার্যালয় তারা খুলেছেন, সেটা যেমন আমার দেশ পত্রিকাতেই দেখেছি আর ছবি তো দেখেছি। সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ নেতাকর্মীরা বার কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে কি করে যুক্ত হওয়া যায় সেসবের নানা রকম প্রচেষ্টাও নেওয়া শুরু করেছিলেন। কিন্তু এখন এই যে মানে এর মধ্যে 7ই মার্চে তারেক রহমান সরকার গ্রেফতার করেছে বটে, 32 নম্বরে সাধারণ নারী পুরুষ ফুল দিতে যাচ্ছে কেন, তাদেরকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। 7ই মার্চের ভাষণ ছাড়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এসব সত্যি বটে। কিন্তু অন্যদিকে আবার ওই যে কার্যালয়গুলো খুলতে দিচ্ছিল, নানা জায়গায় ছাড় দিচ্ছিল, আবার মানে এক রকমের সুতা টেনে ধরছিল, এতে মনে করা হচ্ছিল যে তারেক রহমান সরকার হয়তো মানে আওয়ামী লীগকে ছাড় দেবেন, কিন্তু তারা যাতে মহাসমারোহে রাজনৈতিক ময়দানে না আসতে পারেন সেই সুতাটাও ধরে রাখবেন। কিন্তু এভাবে যে একেবারে আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ফেলার উদ্যোগ নেবে তারেক রহমান সরকার, সে বিষয়ে কারো কোনো প্রস্তুতি ছিল না। এবং এখন আওয়ামী লীগকে একেবারে নতুন করে ভাবতে হবে। মানে তারেক রহমান তো ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী সহ অত্যন্ত শক্তিশালী কয়েকটি পক্ষকে রীতিমতো নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তবে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে আগে তার মা যখন মৃত্যুশয্যায় একেবারে ডিসেম্বরের শুরুতে এই সিদ্ধান্ত জানাতে পারলেন যে তিনি আসলে দেশে ফিরতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণার পরে। তার আগে পর্যন্ত তার দেশে আসার কিছু ঠিক ঠিকানা ছিল না। কাজেই তখনও মনে করা হয়েছিল এই যে ভারতের অতি উৎসাহ তারেক রহমানকে সমর্থন দিতে, তার একটা বড় কারণ এই যে তারেক রহমানের সঙ্গে তাদের এই বোঝাপড়াটা হয়ে গেছে যে তারেক রহমান সরকার আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং এসে তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার যে কঠোর ব্যবস্থা সেটাকে ধীরে ধীরে শিথিল করবে এবং আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে ঢুকবে, বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্য আসবে। আমেরিকা ভারতের যে শঙ্কা যে মানে বাংলাদেশের রাজনীতিটা ভীষণভাবে কট্টরপন্থী হয়ে পড়বে, ভাবা হয়েছিল তারেক রহমান সে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কার্যক্রমে সুযোগ দেওয়ার মাধ্যমে সেই কট্টরপন্থা থেকে বাংলাদেশকে তিনি সরিয়ে নেবেন। কিন্তু কে জানে তারেক রহমানের কি শুধুই বোঝাপড়া আমেরিকা, ভারত, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পক্ষের সঙ্গে হয়েছিল নাকি অন্য পক্ষগুলোর সঙ্গেও হয়েছিল যারা বাংলাদেশে আসলে কট্টরপন্থী রাজনীতির বিকাশ চায়। চীন, তুরস্ক,
পাকিস্তান, মানে তারেক রহমান তো বিস্মিত করে দিয়ে এরই মধ্যে সেনা গোয়েন্দা সংস্থার প্রধানকে আইএসআই চিফের সঙ্গে দেখা করতে পাকিস্তান পাঠিয়েছেন। তারেক রহমানকে চীনের কাছ থেকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আবারও বিশেষভাবে নানা রকম ইঙ্গিতপূর্ণ ধমক এবং হুমকি দিতে তো হচ্ছে। কাজেই তারেক রহমান কার তরফে খেলতে চাইছেন কে বলতে পারে। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি শুধুই এতে সন্তুষ্ট থাকে কিনা এখন আসলে এর উপরেও হয়তো অনেক কিছু নির্ভর করবে। আওয়ামী লীগ কি ভিন্ন নামে ফিরবে? শেখ হাসিনার তরফে এমন কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে যে তিনি বলেছেন যে প্রয়োজনে অন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হলেও আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সংগঠিত হতে হবে, স্থানীয় নির্বাচনে যোগদান করতে হবে। এখন সে পথে আওয়ামী লীগ হাঁটবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন করে যদি তার এই দল করার জন্য শাস্তির বিধান করা হয়, কদিন পরে যে জামাত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীকে ধরেও তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে জেলে পুরে রাখবেন না তারেক রহমান, সেটাই বা কে বলতে পারেন। মানে যে অভিযোগ জামায়াতে ইসলামী দীর্ঘদিন করেছেন যে যাকে পেত তাকেই নাকি আওয়ামী লীগ জামায়াতে ইসলামী ট্যাগ দিয়ে জেলে পুরে রাখতো, তাহলে সে কাজগুলো যে এখন তারেক রহমান করবেন না তাই বা কে বলতে পারে। তারেক রহমান যে কি খেলা খেলছেন বলা মুশকিল, তবে এই খেলায় তিনি হারলে তারও যে তিনি টাইম ম্যাগাজিনকে যা বলেছেন সেটাই ঘটতে যাচ্ছে। মানে এরপরে আইন করে যে দল নিষিদ্ধ হবে সে দলের নাম যে হবে বিএনপি, তাতে যেমন সন্দেহ নাই, তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নানা রকম ভাগ বাটোয়ারা দিয়ে সন্তুষ্ট না রাখতে পারলে এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সঙ্গে মিলেই যে আওয়ামী লীগ একদিন বাংলাদেশের রাজপথে ফিরে সেই যে মানে 96 সালে যেভাবে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করবার পর তার মা খালেদা জিয়ার সরকারকে আওয়ামী লীগ জামায়াতে ইসলামী যুবপথ আন্দোলন করে হটিয়ে দিয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সে আশঙ্কাও সম্ভবত খুব দূরে রাখা যাচ্ছে না।